হ্যালো, দেখা যাচ্ছে তো? তা স্টার্ট করছি। ওকে। লাস্ট দিন আমরা গ্যাস লয়ের লগুলো পর্যন্ত পড়েছিলাম, যে কোথায় কী কী অ্যাপ্লিকেবল হয়, তাই তো? আজকে আমরা দেখব কাইনেটিক থিওরি অফ গ্যাস। এটা তোমাদের ফিজিক্সে একটা আলাদা করে চ্যাপ্টার দেওয়া আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, যার উপর বেস করে ওই লগুলো রিজনটা, যে এটা ডাইরেক্ট সেগুলো এস্টাবলিশ করা হয়েছিল, এবং তারপর দেখবো এর মধ্যে কি ফ্ল আছে, কারণ ফ্ল ছাড়া সায়েন্স এগোয় না। তো আজকে এই যে এক্সিস্টিং যে লগুলো আমরা পড়ছি, পিভি ইকুয়ালস টু এনআরটি, এগুলো কিন্তু সব ভায়োলেটেড হয়ে গিয়ে নিউ ল এস্টাবলিশ হয়ে গেছে। কাইনেটিক থিওরি টোটাল 7টা স্টেটমেন্ট আছে। অনেক জায়গায় এই 7টাকে বাড়িয়ে 9টা 10টা 11টা করে ফেলে, অনেক জায়গায় আবার কমিয়ে 6টাও করে ফেলে, কিন্তু এগুলোর কোনোটাই প্রপার নয়। 7 ইজ দ্য প্রপার নাম্বার। ওকে, এই পস্টুলেটসগুলো বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্ট করেছে, বাট কালেকটিভলি আইইউপিএসি এটাকে অ্যাকুমুলেট করে একটা গ্রুপ অফ বানিয়েছে, সেটা হচ্ছে অল গ্যাসেস কন্টেইনস extremely small particle, small particle, যাদেরকে আমরা কি বলছি, we call these as molecule. Number two হচ্ছে the molecules are separated from one another by large space, so that the actual volume occupied by the molecule is negligible as compared to the total volume of the gas. Molecules separated by large space, ঠিক আছে? এটা 2 নম্বরের পয়েন্টটাকে আমি একটু সাব পয়েন্টে ডিভাইড করেছি, যাতে ব্যাপারটা মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল ভলিউম of the molecules combined is negligible in compared with in comparison. Okay, so the volume of the space is the volume of the gas. মলিকুলের ভলিউম কিন্তু গ্যাসের ভলিউম নয়, গ্যাস মলিকুলের ভলিউমে গ্যাস মলিকুলটা ইনক্লুডেড নয়, এটা একটা পস্টুলেট। আচ্ছা, নাম্বার 3, the molecules are not at rest but process rapid random speed. During the motion they collide with each other and also against the wall of the container. Number 3, molecules are in random rapid motion এটাকে সাব পয়েন্ট করে দিই একটা, they are colliding together
and also the wall of its container. তাহলে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এবং ধাক্কা মারছে, ধাক্কা মারতে মারতে কখন ও দেয়ালে ধাক্কা মারছে, কখনো ও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, সেটা র্যান্ডামলি হয়ে চলেছে। Number 4, the pressure of the gas is due to this bombardment of the gas molecule against the wall of the container. আর এই যে ধাক্কাটা মারছে, ধাক্কাটা মারা মানে হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করছে? ওয়ালে অ্যাপ্লাই করছে। কিভাবে অ্যাপ্লাই করছে? পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তাই নাম্বার 4, the collision, the perpendicular collision, perpendicular component of the collision of the gas molecules with the wall এটাকে আমি বলছি কি? রেজাল্টস প্রেশার। অথবা যদি আমি এখানে একটা কথা একটু টুইক করে দিই, এই রেজাল্টস প্রেশারটাকে আমি যদি উড়িয়ে দিই, ঠিক আছে, এখানে যদি লিখে দিই পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া, তাহলেও সেটাকে আমি প্রেশার বলবো। যেভাবে খুশি প্রেশারটাকে ডিফাইন করতে পারো এখানে। ঠিক আছে, একটা হচ্ছে পার ইউনিট এরিয়াতে যতটা কলিশন করছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হিসেবে, সেটা একটা। আর সেকেন্ডটা হচ্ছে, এক মিনিট, হ্যালো, লিঙ্কটা দেখো গ্রুপে আছে, গ্রুপে গুগলে গ্রুপ যেটা আছে না, সেটাই আছে, দেখো। হ্যাঁ, গ্রুপে দেখো, গ্রুপে আছে, ফেসবুকে গ্রুপে, হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে, গ্রুপটাই আছে। অথবা তুমি অ্যাপটাতেও খুলে দেখতে পারো, অ্যাপটাতে খোলো, অ্যাপটা খুললেও ডাইরেক্ট পাবে। মিট অ্যাপটা খোলো, গুগল মিট অ্যাপ। হ্যাঁ, তুমি আমাকে পাঠাও, আমি তো ক্লাস করাচ্ছিলাম, আমি তো দেখতে পাইনি অ্যালাউন্সটা, মানে রিকোয়েস্টটা আসছে যে সেটা আমি তো দেখতে পাবো না, না যতক্ষণ পর্যন্ত আমি ওইখানে ফোকাস করছি। করেছি, কিন্তু আমি তো আমার কম্পিউটার স্ক্রিনে অন্য উইন্ডোতে দেখছিলাম না, যেখানে আমি লিখে ওইখানে দেখছিলাম। মিট অ্যাপটা আমি যতক্ষণ না দেখো ততক্ষণ মতো আমি বুঝতে পারবো না কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না। এবার পাঠাও, আমি দিচ্ছি। না না, ওটা আবার অফ হয়ে যায়, সরে যায়, 2 সেকেন্ড থাকার পর সরে যায়, ওটা তোমাকে আবার পাঠাতে হবে। হ্যালো গৌরব, দাদাকে দাও একটু।
হ্যালো, বলছি তোমার ইমেল আইডি আমি অ্যাড করে রেখেছি, ঠিক আছে? তোমার ইমেল আইডি যদি অ্যাপ খোলো, ঠিক আছে, অ্যাপের মধ্যে অলরেডি ওটা আছে, অ্যাপে ক্লিক করলে ওটা ডাইরেক্ট ঢুকবে, ঠিক আছে? অথবা বোনের ইমেল আইডিটা দাও, সেটা অ্যাড করে নিচ্ছি, ও অ্যাপে খুললে ডাইরেক্ট ঢুকবে, লিঙ্কে বারবার ক্লিক করে রিকোয়েস্ট পাঠাতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওকে। জয়েন করতে পারছে না, সেই জন্য ডিফিকাল্টি। নাম্বার 5, তো এটা প্রেশার ডিফাইন করলো। নাম্বার 5 কি ডিফাইন করছে? বলছে যে যে অ্যাট্রাকশন আর রিপালশনগুলো, মানে যে কলিশনগুলো হচ্ছে, ঠিক আছে, সেগুলো পারফেক্টলি ইলাস্টিক। তার মানে ওদের মধ্যে কোনো এনার্জি লস হচ্ছে না। অল দ্য কলিশন আর পারফেক্টলি ইলাস্টিক। এর মানেটা কি? এর মানে হচ্ছে দুটো। এক, ওদের মধ্যে কোনো মলিকুলার ডিফরমেশন হচ্ছে না, নো মলিকুলার ডিফরমেশন, মানে হতে পারে তো ওদের শেপ যে আছে সেটা বদলে গেল। আর সেকেন্ড যেটা হয় না সেটা হচ্ছে নো এনার্জি লস অর গেইন, নো এনার্জি লস স্ল্যাশ গেইন, মানে কোনো চেঞ্জ হচ্ছে না এনার্জি। নাম্বার 6, কলিশনের মধ্যে মানে মলিকুলসের মধ্যে নো অ্যাট্রাকশন আর নো রিপালশন, নো অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন মলিকিউলস। এটা একদম পুরোপুরি মিথ্যে কথা, ঠিক আছে? এটা যদি সত্যি হতো তা কী হতো পরে বলছি। রিপালশন বিটুইন মলিকিউলস, ওকে। আচ্ছা, এবার হচ্ছে একটা প্রেশার ডিফাইন করেছিলাম নাম্বার 4 নাম্বার পয়েন্ট থেকে, এবার আমি ডিফাইন করবো টেম্পারেচার, ঠিক আছে? না, এই জন্যই কাইনেটিক থিওরিটা এত ইম্পর্টেন্ট, কারণ এখানে টেম্পারেচারটা ইয়ে করা হয়, জাস্টিফাই করা হয় যে কীভাবে টেম্পারেচার ব্যাপারটা আসছে। নাম্বার 7, অ্যাট এনি ইনস্ট্যান্স different molecule possess different velocity, different molecule possess different velocity, hence different energies. ওকে, তো এদের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, the average kinetic energy is expressed as temperature, ঠিক আছে? তো these are the 7 postulates of kinetic theory। এবার এদের মধ্যে প্রচুর ফল্ট রয়েছে, কিন্তু ফল্ট লাগার আগে দেখে নিই এগুলো কোথাও কতদূর জাস্টিফাই, ঠিক আছে? প্রথমটা তো অবশ্যই মলিকিউলস আমরা দেখতে পাই না, তার মানে এক্সট্রিমলি স্মল, ঠিক আছে? লাইট কোনো কিছু রিফ্লেক্ট করে আমাদের চোখে ঢুকলে তবে সেটাকে আমরা বলতে পারি যে আমরা সেটা ভিজিবল, ঠিক আছে? বা আমার সামনে কোনো একটা অবজেক্ট আছে যেটা লাইটকে অবস্ট্রাক্ট করছে, তখন আমি বলতে পারি যে এই ব্যাপারটা ভিজিবল, ঠিক আছে? কিন্তু এটা এতটাই ছোটো যে আমরা না তোর থেকে কোনো লাইটকে রিফ্লেক্ট করতে দেখতে পাচ্ছি, এক্সেপ্ট কিছু কালার্ড গ্যাস যখন সেটা কনডেন্স হয়ে আছে, না ও কোনো কিছুভাবে আমাদের আইসাইটকে অবস্ট্রাক্ট করছে। যেমন কয়লার উনুনের ধোঁয়া, সেখানে ডাস্ট পার্টিকেল থাকে, সলিড পার্টিকেল থাকে, যে কারণে ওটা ভিশনকে অবস্ট্রাক্ট করে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড এ কি কখনো ভিশনকে অবস্ট্রাক্ট করতে পারবে?
সুতরাং আমাদের ফার্স্ট পয়েন্টটা জাস্টিফাইড। সেকেন্ড পয়েন্টটাও প্রচুর জাস্টিফাইড, তার কারণ হচ্ছে আমরা গ্যাসকে কম্প্রেস করতে পারি। কম্প্রেস করা মানে কি, ওদের মাঝখানে অনেকটাই স্পেস রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি মলিকিউলের ভলিউম নিয়েও কথা বলি, মলিকুলের ভলিউম বলতে মলিকুলের তো একটা রেডিয়াস আছে, মলিকুলের ভলিউম নিয়েও যদি কথা বলি, ঠিক আছে। ধরো মলিকুলে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে নাইট্রোজেনের মলিকুলের ভলিউম, ঠিক আছে, মলিকিউল রেডিয়াস মলিকুল রেডিয়াস 2 × 10⁻⁻8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এর ভলিউম বার করে নিতে পারবো। ভলিউম হচ্ছে 4/3 πr3। যদি তুমি এখানে 2 × 10⁻⁸ দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি এটা পেতে পারো মোটামুটি 3.35 × 10⁻23 সেন্টিমিটার কিউব পার মলিকিউল। এবার যদি তুমি 1 মোল নাও, 1 মোল N2 মলিকিউল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার 6, মানে 6.022 × 10⁻23 মলিকিউল। তাই তার টোটাল ভলিউম হচ্ছে 3.35 × 10⁻23 × 6.022 × 10⁻23 সেন্টিমিটার কিউব। 23 10⁻23 কেটে গেল, 3 × 6 কত রইল, মোটামুটি এটা অলমোস্ট 20.1 এর কাছাকাছি যাবে। কিন্তু 1 মোল গ্যাসের ভলিউম কত? 1 মোল N2 occupies 22.4 লিটার, তার মানে 22,400 সেন্টিমিটার কিউব at STP। তাহলে দেখো 20.1 ডিভাইডেড বাই 22,400, এটা মোটামুটি 1/1120 এত পার্ট অকুপাইড। আর 1119/1120 এত পার্ট স্পেস। তার মানে বোঝা যাচ্ছে এটা প্রচুর 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 বড়। ওকে, মোটামুটি 99%ই আমার এখানে ভ্যাকুয়াম থাকছে। তাহলে সেকেন্ড পয়েন্টটা আমার এখান থেকে জাস্টিফাইড হয়ে গেল। মলিকিউলের মধ্যে যদি তুমি কালার্ড মলিকিউল দেখো, তাহলে তুমি ব্রাউনিয়ান মোশন বা জিগজ্যাগ মোশন দেখতে পাও, ঠিক আছে। আমরা ক্লাস 12 ওটে কোলয়েড বলে একটা চ্যাপ্টার দেখবো, ওখান থেকে আমরা প্রুফ করতে পারবো যে মলিকিউলসের গ্যাসের মধ্যে এরকম র্যান্ডাম মোশন রয়েছে, ঠিক আছে। কি করে না, এই মলিকিউলটা ধরো এখান থেকে ছোটা আরম্ভ করেছে, নিউটনের ফার্স্ট ল মেনে এরকমভাবে ছুটছে এখান থেকে মলিকিউল 1, আর এখান থেকে ধরো আরেকটা মলিকিউল ছুটছে এইভাবে নিউটনের ফার্স্ট ল মেনে। দুজন একসময় কী করবে, দুজন একসময় এই জায়গায় এসে কোলাইড করবে, কোলাইড করে এদিকে বেঁকে যাবে বাই রিফ্লেকশন ল, এদিকে বেঁকে যাবে বাই রিফ্লেকশন ল, ঠিক আছে। তাহলে এরকমভাবে দুটো কোলাইড করে ডাইরেকশন চেঞ্জ করলো, তাহলে এরকমভাবে আরও এখান থেকে আরেকটা মলিকিউল আসছে, তার সঙ্গে আবার ধাক্কা খাবে, ঠিক আছে। কোথাও না কোথাও একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে হয়তো দেখা গেলো এখান থেকে এদিকে চলে গেল, এখান থেকে এদিকে চলে গেল। ওকে, তাহলে এই যে র্যান্ডাম মোশন হচ্ছে, তার মানে মলিকিউলগুলো আমার এই 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 এরকমভাবে চলে, এটাকে ব্রাউনিয়ান মোশন বলে। এবং আমরা জানি যে মোশন যদি দুটো পার্টিকেল যদি মোশনে থাকে, তারা যদি কোলাইড করে, তাহলে তাদের মধ্যে মোমেন্টামের চেঞ্জ হয়। তার মানে কি, এদের মধ্যে স্পিডেরও র্যান্ডাম চেঞ্জ হচ্ছে, র্যান্ডাম ডাইরেকশান অ্যান্ড স্পিড সব কিছু চেঞ্জ হচ্ছে। তাহলে পয়েন্ট নাম্বার 3ও আমার হতে পারে জাস্টিফাইড। প্রেশার অফ দ্য গ্যাস তো আমরা রেজাল্ট, আমরা তো প্রেশার গ্যাস দিয়ে মেনটেনই করেছি, ঠিক আছে।
নাম্বার 5টা হচ্ছে, নাম্বার 5-এর প্রুফটা হচ্ছে যে ইলাস্টিক নয়, এনার্জি যে ছাড়ছে না তার কারণ হচ্ছে উই ডোন্ট সি গ্যাস মলিকিউলস টু সেটেল। গ্যাস মলিকিউল যদি সেটেল না হয় তার মানে কি, ওর মধ্যে কোনো এনার্জির লস হচ্ছে না। আর এনার্জি যদি লস না হয় তাহলে পয়েন্ট নাম্বার 5 জাস্টিফাইড। ঠিক আছে, পারফেক্ট ইলাস্টিক কলিশন, ইলাস্টিক না হলে লস হতো এনার্জি, লস হলে ওটা হাঁপিয়ে তলায় পড়ে যেত। ওকে, নাম্বার 6 হচ্ছে যেহেতু ওদের মধ্যে মাস খুবই কম, এটা জাস্টিফাই করাটা খুব ডিফিকাল্ট। তাও অ্যাজ মাস ইজ ভেরি লেস, অ্যাজ মাস ইজ ভেরি আমার 4:30 আমি বেরোতে পারবো না। ও যখন খুশি আসুক। আমি দেখছি তেমন হলে ক্লাসটা বন্ধ করে রেখে যাবো। এটা এখন রেকর্ড হচ্ছে। As mass is very less, they have very weak attraction. They will possess negligible attraction according to gravitational theory. According to gravitational থিওরি। ওকে, এক একটা মলিকুলের মাস তো খুবই কম। ঠিক আছে, মাস লেস, তার প্রুফ কি? আবার সেম এইখানেই করি। ঠিক আছে, 22.4 লিটার N2 ইকুয়ালস টু 1 মোল N2, মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 মলিকিউল অফ N2। এর ওজন কত? আগের দিন বলছি 1 মোল মানে হচ্ছে ওর মলিকুলার মাসের সঙ্গে ইকুয়াল হবে, তার মানে এটা হচ্ছে 28 গ্রাম N2। তাহলে একটা মলিকুলের ওজন কত? 28 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে এটা সামথিং 4.66 ইন্টু 10⁻23 গ্রাম হয়ে যাচ্ছে। তাহলে দুখানা মলিকিউলের মধ্যে যে ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স, দ্যাট ইজ G(m1m2) বাই r স্কোয়ার, তাহলে m1 ইকুয়ালস টু 4.66 ইন্টু 10⁻23 যদি হয়, আর m2ও যদি 4.66 ইন্টু 10⁻23 হয়, তাহলে ভ্যালুটা কত ছোট হয়ে যাচ্ছে ভাবো। তাহলে এদের মধ্যে ফোর্সটা আমার নেগলিজিবল বলে আমরা কনসিডার করতে পারি। আর 7টা হচ্ছে যে যখন টেম্পারেচার বাড়িয়ে দাও তখন প্রেশারও ইনক্রিজ করে যায় যদি আমি ভলিউমটা কনস্ট্যান্ট রাখি। আমরা আগের দিন দেখছিলাম ঠিক আছে, when ভলিউম ইজ কনস্ট্যান্ট। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে টেম্পারেচার যদি বাড়িয়ে দিচ্ছি তাহলে ওর ফোর্স, প্রেশার মানে প্রেশার ইনক্রিজ করা মানে কি, F/A ইনক্রিজ করে যাওয়া। এবার এ তো কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট কেন? কারণ ভলিউম কনস্ট্যান্ট, ভি ইকুয়ালস টু এ ইন্টু এল। তো তার মানে প্রেশার ইনক্রিজ করা মানে ফোর্স ইনক্রিজ করা। ফোর্স কখন ইনক্রিজ করে? ফোর্স যখন ইনক্রিজ করে যখন এনার্জি ইনক্রিজ করে।
আর এনার্জি মানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, তো কাইনেটিক এনার্জি ইনক্রিজ করা মানে টেম্পারেচার ইনক্রিজ করছে। তাই টেম্পারেচার ইনক্রিজ করাতে যেহেতু প্রেশার ইনক্রিজ করছে, তাহলে এটা ডাইরেক্টলি বলতে পারি ওদের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে গেছে, তার মানে কাইনেটিক এনার্জির সঙ্গে টেম্পারেচার রিলেটেড, ঠিক আছে, এবং কাইনেটিক এনার্জি টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল। নাও হাউ টু ক্যালকুলেট দ্যাট? How to calculate that? এখানে আসে বোলজম্যান ইকুয়েশন। একটা গ্যাসের প্রেশার যদি পি হয়, তাহলে পিভি ইকুয়ালস টু 1/3 এন এম into c square. m কি? mass of one molecule of gas, mass of one molecule of gas. n হচ্ছে number of molecules, তাহলে n m হচ্ছে আমার mass of gas containing discrete particle, ঠিক আছে, containing ডিসক্রিট পার্টিকেলস, মানে জমাট বেঁধে নেই, পার্টিকেলগুলো আলাদা আলাদা হয়ে আছে, তাই হাফ এম বি স্কোয়ারের থেকে জায়গায় 1/3 এন এম ইন্টু সি স্কোয়ার হয়েছে, ঠিক আছে, যেখানে সি হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি অফ ইচ গ্যাস পার্টিকেল, ঠিক আছে। এবার যদি আমি এটাকে n ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার করে ফেলি, n ইকুয়ালস টু যদি n এ করে ফেলি অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এখানে ইকুয়েশনটা কি দাঁড়ায়? তখন ইকুয়েশনটা পিভি ইকুয়ালস টু 1/3 ইন্টু এন এ এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এন এ আর এমটা কী হয়ে গেল তখন? এন এ ইন্টু এম মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল ইন্টু মাস অফ ইচ মলিকিউল ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট ক্যাপিটাল এম, ইকুয়ালস টু ক্যাপিটাল এম মানে হচ্ছে মলিকিউলার ওয়েট, মানে হচ্ছে মাস অফ অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস। তাহলে এটাকে আমি বলতে পারি 1/3 ক্যাপিটাল এম সি স্কোয়ার। এরকম এটা হাফ এমভি স্কোয়ার মতো দেখতে লাগছে, তাই না? কিন্তু এটা হাফ নয়, 1/3, তার কারণে এটা ডিসক্রিট, এদের পার্টিকেলরা কানেক্টেড নয়, পার্টিকেলগুলো ডিসক্রিট, ছোটো ছোটো গ্যাপ আছে এদের মধ্যে, ঠিক আছে। বাট অ্যাকর্ডিং টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন, PV equals to nRT, এখানে n হচ্ছে নাম্বার অফ মোলস। এবার যেহেতু অ্যাজ নাম্বার অফ পার্টিকেল ইকুয়ালস টু 1 মো, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল ইকুয়ালস টু অ্যাভোগাড্রো নাম্বার Na, সো নাম্বার অফ মোলস ইকুয়ালস টু 1। অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেল মানে 1 মোল পার্টিকেল আছে, অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এটা ইকুয়ালস টু n, তাহলে পিভি ইকুয়ালস টু কী হচ্ছে? RT হয়ে যাচ্ছে। তাহলে এই যে 1/3 MA MC স্কোয়ার আর RT, এটাকে ইকুয়েট করতে পারি এখান থেকে। সো উই ক্যান কনক্লুড ফ্রম দিস টু দ্যাট 1/3 NA MC স্কোয়ার ইকুয়ালস টু RT, ঠিক আছে।
তাহলে আমার হাফ এম সি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ইচ পার্টিকেল বা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ পার্টিকেল, যেহেতু সিটা অ্যাভারেজ মাস অ্যাভারেজ ভেলোসিটি ছিল, তাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ ইচ পার্টিকেল। তাহলে এটা করতে গেলে কী করতে হবে? হাফ দিয়ে মাল্টিপ্লাই আর টু দিয়ে, হাফ দিয়ে মাল্টিপ্লাই টু দিয়ে মাল্টিপ্লাই করে ব্যাপারটাকে সেম রাখলাম, করে এটাকে এনে বাই এনে করে দিলাম, এনে কেটে গেল, এম সি স্কোয়ার লিখলাম। এবার দেখো এই পোর্শনটাকে আমি সেপারেট করে কীভাবে লিখতে পারি? এই পোর্শনটাকে সেপারেট করে আমি এভাবে লিখতে পারি, হাফ ইন্টু টু বাই এন এ ইন্টু 1/3 এন এ এম সি স্কোয়ার। আবার কি কোথাও ভুল করেছি? হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, দাঁড়াও। এখানে আমি উপরে 2 লিখে দিয়েছি, এখানে একটু উপরে 3 হবে। তাহলে এটাকে আমি লিখতে পারছি 3/2। আমি হাফ এম সি স্কোয়ারের সাথে এটা ইকুয়াল লিখেছিলাম, তো এটা হাফ এম সি স্কোয়ারের সাথে ইকুয়াল ছিল। তাহলে হাফটা হাফের মতো রয়েছে, খালি 3 দিয়ে আর এন এ দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করেছি, যাতে আমি এই পোর্শনটাকে সেপারেট করে নিতে পারি। তাহলে এটা হয়ে গেল কি 3/2 ইন্টু 1/na ইন্টু আরটি। এই পোর্শনটা আমি আরটি লিখতে পারি, এই যে আরটি লিখেছিলাম। তাহলে হয়ে গেল 3/2 কে ইন্টু টি। এই কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এই এতক্ষণ বোলজম্যান ইকুয়েশন ছিল, সেখান থেকে হয়ে গেল কে ইকুয়ালস টু আর বাই এন এ, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমি যদি গ্যাস ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে ভাগ করি, তাহলে এটা হয়ে গেল বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে? হাফ এম সি স্কোয়ার ইকুয়ালস টু 3/2 কেটি। এবার হাফ এম সি স্কোয়ারই তো ই কে, কাইনেটিক এনার্জি অ্যাভারেজের জন্য বার লিখতে হয়। তাহলে এখান থেকে বলতে পারি ই কে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। তাহলে যে লাস্ট যে পয়েন্টটা ছিল যে কাইনেটিক এনার্জিটাই এক্সপ্রেস হয় টেম্পারেচার দিয়ে, দিস প্রুভস the Boltzmann equation proves that the kinetic energy half mc square became equals to 3/2 kT. So kinetic energy half mc square is directly proportional to capital T. Okay. আচ্ছা, এবার গ্যাসের স্পিড, হাউ টু মেজার গ্যাসের স্পিড। আমরা এখানে একটা গ্যাসের স্পিড অ্যাজিউম করছি অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, কিন্তু এটা অলওয়েজ অ্যাকিউরেট নয়। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? প্রত্যেকটাকে জিজ্ঞেস করো তাদের ভেলোসিটি কত, তাহলে তুমি একটা লিস্ট অফ ভেলোসিটিস পাবে। এই লিস্ট অফ ভেলোসিটিসকে যদি তুমি নাম্বার অফ পার্টিকেল দিয়ে ডিভাইড করো, মানে লিস্ট অফ ভেলোসিটিসকে তুমি যদি সাম করো করে তারপর নাম্বার অফ পার্টিকেল দিয়ে ডিভাইড করো, তাহলে যে ভেলোসিটিটা পাবে সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি।
তাহলে এইটাকে বলা হয় সি বার, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে সিটা এসছে, এমসি স্কোয়ারের যে সিটা এসছে, যেহেতু ই কে বার লেখা হয়েছে, এই বার মানে হচ্ছে বার রিপ্রেজেন্টস অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার যদি সি বার জানতে হয়, সি বার মানে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, that will be equals to v1 plus v2 plus v3 dot 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 up to vn divided by m, that will be the average velocity, ঠিক আছে। এবার ধরো এদের মধ্যে কারুর ভেলোসিটি সেম আছে। ধরো n নাম্বার অফ পার্টিকেলের ভেলোসিটি হলো n1 নাম্বার অফ পার্টিকেলের ভেলোসিটি হলো c1, n2 নাম্বার অফ পার্টিকেলের ভেলোসিটি হলো c2, n3 নাম্বার অফ পার্টিকেলের ভেলোসিটি হলো c3। তাহলে আমি এই ইকুয়েশনটাকে এরকম লিখতে পারি, n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 প্লাস ডট 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 nr cr ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 ডট 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 nr। মানে এগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি ওই সেই স্মল এনটা পাই, যে স্মল এন দিয়ে আমি এখানে ভাগ করছিলাম, ঠিক আছে। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কারুর ভেলোসিটি আছে 1 আছে, 3 আছে, 4 আছে, 2 আছে, 2 আছে, 5 আছে, 3 আছে, 4 আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 আছে আর 8 আছে, বা 5 আছে আর 8 আছে। তাহলে এরকম 10খানা ভ্যালু আছে। তাহলে তুমি এটাকে অ্যাভারেজ বার করতে গেলে কী করতে পারো, 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 5 প্লাস 8 করতে পারো। 1 2 3 4 5 6 7 8 9, কোথায় গেল, 1 2 3 4 5 6 7 8 9 10, 3 4, ও আরেকটা 4 আছে, ঠিক আছে। তো এরকমভাবে তুমি অ্যাড করতে পারো, করে 10 দিয়ে ডিভাইড করতে পারো, অথবা তুমি এখানে করতে পারো কি 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5 প্লাস 8 ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1। এভাবেও করতে পারো। তুমি যদি একটা 2কে কমিয়ে একটা 4 করতে চাও, তাহলে এখানে একটা 2 কমে যাবে, এখানে একটা 4 বেড়ে যাবে, তাহলে এখানে 1 প্লাস 2 হয়ে যাবে, আর এখানে 3 ইন্টু 4 হয়ে যাবে। তাহলে এখানে আমার 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, দুটো জিনিস একই রেজাল্ট তৈরি করবে। উপরেরটা অ্যাড করলেও তাই হবে, যা হবে 3 3 6 3 9 21 31 39 বাই 10 3.9, আর এখানেও তাই হবে 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 12 প্লাস 10 প্লাস 8 বাই 2 2 4 3 7 9 10 10, এটাও সেই 39 বাই 10 3.9। তাহলে এইভাবে আমি আমার অ্যাভারেজ ভেলোসিটিটা বার করতে পারি, ঠিক আছে। কিন্তু এটা সবসময় অ্যাকিউরেট নয়, কারণ এটা কনজারভেশন অফ এনার্জিকে এগ্রি করে না। তাহলে সেক্ষেত্রে আমার দরকার রুট মিন স্কোয়ার ভেলোসিটি, CRMS। এটার নাম হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তুমি রেডি হও? হ্যাঁ, এই তো রেডি হচ্ছি। ওদের সঙ্গে আমি বেরিয়ে ওদের যাও। সাথেই বেরিয়ে যাবো? ও আচ্ছা। যদি বলো যে তুমি 4:30 বের করো, আমি তোমার সঙ্গে যাবো। তুমি কোথায় যাবে?
বাবা ও যাবে সাথে হেঁটে 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 কেন, ও তো রিক্সায় চলে চলে যাবে ওদের তুমি তো ওদের তুলে আগে দিয়ে আগে আসবে বললে আমাকে। তুমি এখানে তুলে দিয়ে আসবে বলে, তুমি একা একা- শুনছি। তাহলে আমি মাকে বলে দিচ্ছি নামিয়ে নিই, তুমি আমাকে পরে তুলে দাও। ঠিক আছে। আবার এর মধ্যে অন্যকে কেন জড়াচ্ছ? নিজেরা দায়িত্ব নিয়েছো, নিজেরা করো না। আবার এর মধ্যে মাকে তুমি তো জড়াবে, সব বাবাকে লেট জড়াবে। করলে। আমি বলিনি, আমি বলছি 4:30 পর পাঠাতে। যাই হোক, ওরা ওয়েট করুন 4:30 পর্যন্ত। কেন ওয়েট করবে, ওদের কি অন্য কোনো কাজ নেই? রেডি হও, তোমাকে টোটো ধরিয়ে দিচ্ছি, টোটোর সঙ্গে যাও। আচ্ছা ঠিক আছে। ওকে, এটার মানেটা কি? যদি ধরো টোটাল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে টোটাল কাইনেটিক এনার্জি যদি হাফ এম সি স্কোয়ার হয়, মানে এইখানে সি আর এম এস, ঠিক আছে, এম হচ্ছে টোটাল মাস অফ দ্য গ্যাস, তাহলে এটা ইকুয়ালস টু কি? এটা ইকুয়ালস টু হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট 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 mn, n নাম্বার অফ পার্টিকেল, ঠিক আছে? তা এবার আমি বলতেই পারি যে প্রত্যেকটা পার্টিকেলের মাস ইকুয়াল, ঠিক আছে, m1 ইকুয়ালস টু m2 যদি আমার একই গ্যাস হয়, ইকুয়ালস টু m3 ডট 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 mn, এগুলো সব ইকুয়াল, তাহলে এটাকে আমি লিখতে পারি স্মল n ইন্টু স্মল n, তার মানে nm, তাই n হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, m হচ্ছে মাস অফ ইচ পার্টিকেল। তাহলে এইটা ইকুয়ালস টু কী হবে? ইকুয়ালস টু হবে m1 হাফ m1 c1 স্কোয়ার প্লাস হাফ m2 c2 স্কোয়ার প্লাস হাফ m3 c3 স্কোয়ার, বিকজ কনজারভেশন অফ এনার্জি, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল এনার্জি টোটাল করলে টোটালটা এনার্জি হওয়া উচিত, ডট 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 হাফ mn cn স্কোয়ার। এবার দেখো m1 m2 m3 তো সব ইকুয়াল, তাহলে ওটা কমন নিতে পারি m হিসেবে, তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ m, m এর জায়গায় আমি n ইন্টু m করলাম, তাহলে হাফ n ইন্টু m সি আর এম এস স্কোয়ার ইকুয়ালস টু হাফ m কমন চলে গেল, বিকজ m1 m2 m3 সব ইকুয়াল, এরা সবাই ইকুয়াল, into c1 square plus c2 square plus c3 square dot 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 cn square, তাহলে এখান থেকে হাফ হাফ কেটে গেল, mm কেটে গেল, তাহলে c স্কোয়ার পড়ে রইল, c আর এম এস স্কোয়ার পড়ে রইল হচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার ডট 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 cn স্কোয়ার ডিভাইডেড বাই n, তাহলে c আর এম এস হচ্ছে রুট plus C RMS root mean square equals to root over of C1 square plus C2 square plus C3 square dot 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 Cn square divided by n, তাহলে এটাকে ওয়ার্ডে লিখলে কি হবে? root of the mean of the squares of the velocity, তাহলে এখান থেকে আমার এই ইনিশিয়ালসগুলোকে নিয়ে আমি এটার নাম দিয়েছি, আমরা এটার নাম দিয়েছি RMS ভেলোসিটি। গোটা জিনিসটা হচ্ছে রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ারস, এখানে প্লুরাল হবে স্কোয়ারস অফ দ্য ভেলোসিটিজ, ঠিক আছে, ওটাকে আমরা টুইক করে আরএমএস ভেলোসিটি বললাম। তাহলে এখানে আমরা দু ধরনের ভেলোসিটি পাচ্ছি, একটা হচ্ছে জাস্ট সিম্পল ভেলোসিটিগুলোকে অ্যাড করে তার নাম্বার অফ পার্টিকেল দিয়ে ডিভাইড, আরেকটা হচ্ছে ওদের স্কোয়ারগুলোকে সাম করে অ্যাভারেজ করার পর তার রুট করে একটা ভ্যালু ডিটারমিন। আরেকটা পাই আমরা গ্রাফ থেকে, আমরা যদি গ্রাফ প্লট করি, একদিকে ধরো এটাকে বলে মোস্ট প্রবাবল স্পিড গ্রাফ, মোস্ট প্রবাবল স্পিড
গ্রাফ। এক্স অ্যাক্সিসে আমি রেখেছি মাকে তো বলতেই হবে ফোন করে চাবিটা নিয়ে নিই। তাই না? আমার তো সত্যি। নাম্বার অফ পার্টিকেলস আর ওয়াই অ্যাক্সিস রেখেছি স্পিড। তাহলে ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞেস করছি ভাই তোর কত স্পিড রে, ঠিক আছে। এবার তাদের আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি। ধরো কারোর স্পিড আছে 1 মিটার পার সেকেন্ড। কজন আছিস 1 মিটার পার সেকেন্ড? ধরো দুজন বললো, তাহলে আমি এখানে একটা স্পট করলাম, ঠিক আছে। দুজন বললো 1 মিটারে আছি, 3 জন বললো 2 মিটারে আছি, 5 জন বললো 3 মিটারে আছি। তো এভাবে করতে করতে আমি এরকম একটা গ্রাফ পাই, ঠিক আছে। মানে একটা জায়গার পর থেকে দেখা যায় কি আবার হাই স্পিডেও খুব কম লোক আছে, একটা জায়গার পর থেকে এটা এরকমভাবে নেমে যায়, ঠিক আছে। তাহলে এই যে একটা গ্রাফের একটা যে পিক পয়েন্ট পেলাম, this corresponding speed has the most number of representation, that this speed is called c star equals to most probable speed। এটা আমরা ম্যাথামেটিক্স থেকে পাচ্ছি না, আমরা স্ট্যাটিস্টিক্স থেকে পাচ্ছি। এইভাবে গ্রাফ করে গ্রাফ থেকে ম্যাক্সিমাম মিনিমামগুলো বার করা, এটাকে মোড বলে। স্ট্যাটিস্টিক্স মানে এটাকে বলে মোড, ঠিক আছে, যেটা আর কি পুরো ব্যাপারটার ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ বলো। মানে ধরো তোমাদের ক্লাসে সবাই তো বোর্ড এক্সামে কিছু না কিছু নাম্বার পেয়েছে, পেয়েছো তো? হ্যালো, পেয়েছো তো কিছু নাম্বার? প্রত্যেক সাবজেক্টে নাম্বার আছে। এবার আমি তাদেরকে জিজ্ঞেস করছি ভাই 100 কজন পেয়েছো? যে কোনো সাবজেক্টে 100 হলেই হবে। 3 জন হাত উঠলো। তাহলে আমি এই দিকে রেখেছি মার্কসকে, আর এদিকে রেখেছি নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ মার্কস, নাম্বার অফ ইনসিডেন্টসকে, ঠিক আছে। এখানে রেখেছি মার্কস, এখানে রেখেছি নাম্বার অফ ইনসিডেন্টস, মানে যতগুলো কেস হবে। তাহলে 100 পেয়েছে 3 জন, তাহলে এখানে আমি এইদিকে 3 আছে, এখানে 100 আছে, ঠিক আছে। এটা 100-এর লাইন, এটা 3-এর লাইন। তাহলে এখানে একটা পয়েন্ট করলাম। 99 কজন পেয়েছো? 7 জন মতো হাত তুললো, তাহলে 99-এর জন্য আমি এখানে আরেকটা স্পট করলাম। 98 কজন পেয়েছো? তাহলে এরকমভাবে আমি কি করতে পারি, প্রত্যেকটা মার্কসের জন্য কতজন করে পেয়েছে সেরকম একটা প্লট করতে পারি। 0 কজন পেয়েছো? দেখা গেলো 2 জন 0 পেয়েছে, ঠিক আছে। তাহলে এই যে প্রত্যেকে কত করে পেয়েছে, মানে কতজন মানে কোন নাম্বার কতজন পেয়েছে, সেরকম করলে আমি এরকম একটা গ্রাফ পাই। এটাকে ডিস্ট্রিবিউশন কার্ভ বলা হয় স্ট্যাটিস্টিক্সের ভাষায়। কী বলা হয়? ডিস্ট্রিবিউশন কার্ভ। এবার ওইটা যে পিক পয়েন্টটা আছে, দেখা গেল এই মার্কসটা হচ্ছে 72 আর এইটা হচ্ছে 91। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে 91 পিপল got 72 marks in either subject. ঠিক আছে, 72 ছাড়া আর কোনো মার্কস এত বেশি জন পায়নি। ওকে, 71 লেস দ্যান 91 পিপল পেয়েছে, 73 লেস দ্যান 91 পিপল পেয়েছে। এমন কোনো নাম্বার খুঁজে পাবে না, এমন কোনো মার্কস খুঁজে পাবে না যাতে এর থেকে বেশি পিপল সেই নাম্বারটা পেয়েছে। কেউ হয়তো দুখানা 72 পেয়ে বসে আছে, তো তাকে আমি ডাবল কাউন্ট করেছি, ওখানে নাম্বার অফ ইনসিডেন্স কাউন্ট করছি তো সেখানে। ওকে, তো এখানেও সেটাই হচ্ছে, প্রত্যেকটা মলিকিউলকে আমি জিজ্ঞেস করছি ভাই তোদের স্পিড কত, ঠিক আছে। এবার আমি দেখতে চাইছি, আমি এরকম টেবিল তৈরি করেছি একটা ফার্স্টে, ঠিক আছে। এদিকে হচ্ছে এদিকে হচ্ছে স্পিড, আর এদিকে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল। তাহলে 1-এ পেয়েছি 3 জনকে, 2-এ পেয়েছি 7 জনকে, 3-এ পেয়েছি 11 জনকে, 4-এ পেয়েছি 40 জনকে। এরকম করতে 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 দেখা গেল 1000-এ পেয়েছি 2000 জনকে,
করতে 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 দেখা গেল 10,000-এ পেয়েছি, 30 পিপলকে 10,001-এ পেয়েছি, 28 পিপলকে, তাহলে এরকম আমি একটা গ্রাফ করতে পারি। তাহলে স্পিডটাকে এক্স অ্যাক্সিসে বসিয়েছি আর নাম্বার অফ পার্টিকেলসটাকে ওয়াই অ্যাক্সিসে বসিয়েছি। তাহলে এমন একটা পয়েন্ট আসবে তো যেটা ওই গ্রাফটার হাইয়েস্ট, দ্যাট স্পিড corresponding to that highest point is called most probable speed. Clear? Okay. So this is how kinetic theory is justified. Now we'll see how kinetic theory is flawed. Okay. This equation, the previous equation which I proved, that is called Boltzmann equation, and this graph is called Maxwell distribution curve. এই গ্রাফটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভ। One minute, it froze. ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জ হলে আর গ্যাসের মাস চেঞ্জ হলে এই গ্রাফটাও শিফট করে যায়। হোয়াট ডাজ ইট মিন? মানে ধরো তুমি এই গ্রাফটাই টানছো কিন্তু দুটো আলাদা টেম্পারেচারে বা দুটো আলাদা গ্যাসের জন্য। ধরো নাইট্রোজেন গ্যাসটাকে নিয়েছো, ঠিক আছে, এদিকে আছে নাম্বার অফ পার্টিকেল, এদিকে স্পিড। তাহলে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে তুমি সব করা স্পিড অবজার্ভ করছো, তাহলে তুমি ধরো এরকম পেলে, এটা ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ। এবার যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে ব্যাপারটা কীরকম হয়ে যাবে? ধর 100 ডিগ্রি করছো, তখন দেখবে ব্যাপারটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি এখানকার টপ পয়েন্টটা প্রিভিয়াস টপ পয়েন্টের থেকে রাইটে হয়েছে, তার মানে most probable speed increase করেছে। This proves the line has higher temperature. That line represents higher temperature. ঠিক আছে, তাহলে C star of 100 will be greater than C star of 0. ঠিক আছে, তাহলে এই গ্রাফ দেখে আমি এই ব্যাপারটা ইনফার করতে পারি। আরেকটা আছে কি এই গ্রাফের অ্যাপ্লিকেশন, যে ধরো দুটো ডিফারেন্ট গ্যাস নিয়েছো, একটা হালকা একটা ভারী, টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, ধরো টেম্পারেচার ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এবার ধরো এরকম একটা গ্রাফ পাচ্ছ, আরেকটা এরকম গ্রাফ পাচ্ছ। সরি, এটা তো ভারী হলো তো, এরকম গ্রাফ পাচ্ছ, আর আরেকটা ধরো এরকম পাচ্ছ। ঠিক আছে, তাহলে এর থেকে আমি কি ইনফার করতে পারি? এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, আর এটা হচ্ছে স্পিড। তাহলে এর থেকে ইনফার করতে পারি যে গ্রিন যে গ্রাফটা আছে ওর সি ম্যাক্সটা, সি স্টারটা সব থেকে কম আছে, তারপর ব্লুটা আছে, আর তারপর স্কাইটা আছে। তাহলে সি স্টার ইজ গ্রেটার দ্যান সি স্টার হুইচ ইজ গ্রেটার দ্যান সি স্টার। তাহলে এইটা হচ্ছে লাইটেস্ট আর এইটা হচ্ছে হেভিয়েস্ট। ঠিক আছে, তাহলে একটা যদি হিলিয়াম হয়, একটা যদি অক্সিজেন হয়, একটা যদি কার্বন ডাইঅক্সাইড হয়, তাহলে গ্রিনটা হচ্ছে আমার CO2, এটা আমার CO2, ব্লুটা হচ্ছে আমার O2, আর স্কাইটা হচ্ছে আমার হিলিয়াম। এই আমি তো একটা নিচ্ছি না, একটু পাঁচটাই নিলাম। কাদের ব্যাগ নেবো? কাদের ব্যাগ নিয়ে কি করবো আমি? জামা কাপড় সব আছে ওখানে। হ্যাঁ, যেগুলো করে আনবো। হ্যাঁ, যাই।
পেমেন্ট করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। ওকে চার্জার কি নিয়ে যাবো? একটা কথা, এই তো এই পাশে নিয়ে যাচ্ছি। ব্যাগ নেই? না, ওখানে জামা কাপড় তো নিয়ে যাওয়ার ব্যাপার নেই। আছে তো। আমি চার্জারটা কিনে দিয়েছি। দাদা, আসছি। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে ওয়াই কাইনেটিক থিওরি ইজ নট সাপোর্টেড এন্টায়ারলি বাই মডার্ন সায়েন্স, বিকজ সবার প্রথম কথা এখানে একটা বোগাস থিওরি আছে, সেটা হচ্ছে অ্যাট্রাকশন নাকি হয় না। ইফ দেয়ার ইজ নো অ্যাট্রাকশন এক্সিস্ট, তাহলে একটা জিনিস আমরা কোনোদিনই করতে পারতাম না, দ্যাট ইজ স্টেট চেঞ্জ। আমরা তো এটা বলছি যে লিকুইডের মধ্যে মলিকুলার একটা অ্যাট্রাকশন আছে আর গ্যাসের মধ্যে অ্যাট্রাকশন নেই। তাহলে এমন কোনো কন্ডিশন হতে পারে কি যেখানে অ্যাট্রাকশন জিরো থেকে হঠাৎ করে স্টার্ট হয়ে যাবে? তা কিন্তু নয়। আমরা যদি একটা গ্যাসকে কম্প্রেস করে লিকুইড করতে পারি, তার মানে ওর মধ্যে অ্যাট্রাকশন পারসিস্ট করতেই হবে। আদারওয়াইজ কী হবে? আদারওয়াইজ দ্যাট গ্যাস কন্টিনিউস টু কম্প্রেস অ্যান্ড কম্প্রেস বাট নেভার চেঞ্জেস স্টেট। মানে গ্যাসকে কম্প্রেস করলে হাইলি কম্প্রেসড গ্যাস হতে পারত যদি ওর মধ্যে কোনো অ্যাট্রাকশন আদৌ না থাকতো। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ফ্ল অফ কাইনেটিক থিওরি, যে অ্যাট্রাকশন এক্সিস্ট করবেই। উইদাউট অ্যাট্রাকশন স্টেট চেঞ্জ ইজ নট পসিবল। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল প্রবলেম উইথ কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, যারা কাইনেটিক থিওরি অফ গ্যাসকে মানে না তাদেরকে বলা হয় রিয়েল গ্যাস। আর যারা কাইনেটিক থিওরি অফ গ্যাসকে মানে, যারা পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশনকে মানে, তাদেরকে বলা হয় আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাস কেটিজিকে মানবে কিন্তু রিয়েল গ্যাস মানবে না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কলিশনস আর ইনইলাস্টিক। কলিশনস আর ইনইলাস্টিক ইন নেচার। তাহলে কেন আমরা ওটাকে টায়ার্ড হয়ে শুয়ে পড়তে দেখছি না? তার কারণ it gains energy from the surroundings. It gains energy from the surrounding constantly. সমুদ্রে বোঝা গেছে কি বলতে চাইছি? ঠিক আছে, সারাউন্ডিংস কনস্ট্যান্টলি। ও ক্লান্ত হয়ে পড়ছে, বাট বাইরে তো টেম্পারেচার আছে। তাহলে ও যখন ওর ক্লান্ত হয়ে পড়ছে, যখনই ওর এনার্জি কমে যাচ্ছে, তাহলে ও লোয়ার টেম্পারেচার চলে যাচ্ছে, আর সারাউন্ডিংস হায়ার টেম্পারেচারে আছে। তাহলে ও কী করছে? এনার্জি ট্রান্সফার করে দেবে। এনার্জি ট্রান্সফার করলে ও আবার এনার্জিটা রিগেইন করছে। আমরা ভাবছি যে আরে ও তো এনার্জি লস করছে না, আসলে লস আর গেইনের অ্যামাউন্টটা ইকুয়াল হয়ে পড়ছে। ঠিক আছে, এনার্জি লস লিডস টু টেম্পারেচার লস। Energy loss during collision leads to fall of temperature. Which in turn inflow the heat to the system which retains বা regains the energy. তাহলে এটা হচ্ছে ফার্স্ট কথা, ইনইলাস্টিক নয়, ইলাস্টিক। ঠিক আছে, ইনইলাস্টিক ইন নেচার, ইলাস্টিক নেচার নয় কিন্তু। নাম্বার 2,
volumes of gas molecules are negligible but not zero. Volumes of gas molecule are negligible but not equal to 0. জিরোর সঙ্গে তো ইকুয়াল নয়, ঠিক আছে? তাহলে রিয়েল ভলিউম অফ দ্য স্পেস ইজ লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য গ্যাস। ওকে, সো রিয়েল ভলিউম অফ দ্য স্পেস is less than the measured volume of the gas, less than the measured, এটাকে অ্যাকচুয়াল বলা হচ্ছে, অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য গ্যাস, ঠিক আছে? ইট এক্সপ্রেস ইটসেলফ, it violates ideal law, ideal equation at high pressure. হাই প্রেশার তো ভলিউমটা ছোট হয়ে যায়, তখন আর নেগলিজিবল থাকে না। অ্যাট হাই প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার, ঠিক আছে? ভলিউম ক্যান নট বি ignored anymore, আর আমি ওটাকে ইগনোর করতে পারছি না। নাম্বার 3, the molecules attract electrostatically and মানে আমি যদি কনসিডার করি যে মলিকিউল চার্জ নেই, আনচার্জ পার্টিকেল মাসের জন্য অ্যাট্রাকশন করবে, তাহলে কিন্তু আমি কমপ্লিটলি ভুল করব। ইলেকট্রোস্ট্যাটিক্যালি, যেটা কিন্তু একটা স্ট্রং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ইজ আ স্ট্রং ফোর্স, rather গ্র্যাভিটেশনালি, আর অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনালি বলা উচিত না, দ্যারা মেকানিক্যালি বলা উচিত, যেহেতু গ্র্যাভিটেশনাল লটা মেকানিক্যাল ল, রাদার মেকানিক্যালি। ইট অলসো রিপেলস, ও সৌবর্ণ, সৌবর্ণ, কালকে কি তুমি এই পোটেনশিয়াল যেটা কথা বলছিলে, ভ্যালেন্স বন্ড থিওরিতে পোটেনশিয়াল এনার্জি, এদিকে পোটেনশিয়াল এনার্জি, এদিকে একটা গ্রাফ, এটা এরকমভাবে নামছে, নেমে গিয়ে উঠছে, এটা আছে, এটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে যে এই কথাটা বলছি না, এই যে রিপালশন আর অ্যাট্রাকশন, এক্স্যাক্টলি, ঠিক আছে? এইটা আছে, এটা থিওরি বেসিসে আছে, এর কোনো সামস নেই, ঠিক আছে? তো যে ডিস্টেন্সে এখান থেকে, এটা হচ্ছে এই এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে আছে, ঠিক আছে? ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, ঠিক আছে? এবার পোটেনশিয়াল যত কম হবে তত আমার ব্যাপারটা স্টেবল হবে। তাহলে যে ডিস্টেন্সে, এই যে লেংথটা হলো, যে ডিস্টেন্সে এটার পোটেনশিয়াল যে মিনিমাম হয়, দ্যাট ইজ দ্য বন্ড লেংথ, ঠিক আছে? এইখানে যে এলটা পাবো, দ্যাট এল উইল বি দ্য বন্ড length, ঠিক আছে? as at L the potential energy of the bond will be minimum. এটা আছে, এটা আমি পড়িয়েছিলাম, খেয়াল করে দেখবে, আমি ভ্যালেন্স বন্ড থিওরি আন্ডারে এটা লেখা, এটা বলেছিলাম। এখানে কোনো সামস নেই, কিন্তু এই কনসেপ্টটা আছে, ঠিক আছে? এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে যত দূরে আছে তত অ্যাট্রাকশনটা কম হয়, এবার যত কাছে আসতে থাকে অ্যাট্রাকশনটা ইনক্রিজ করতে থাকে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে থাকে, তাহলে একটা সময় এসে কি ওটা ওভারল্যাপ করে যায়। কিন্তু তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে ভাই কোলে বসছিস বস, ঘাড়ে উঠিস না, মানে ওরা একটার সঙ্গে প্রায় ওভারল্যাপ করতে শুরু করে,
খুব বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যখন ব্যাপারটা শুধু ইলেকট্রন ক্লাউড না নিউক্লিয়াসও রিপাল করতে শুরু করে, সেটা আমি এখানে বলছি, ঠিক আছে। ইট অলসো রিপলস ডিউ টু, কালারটা চেঞ্জই হলো না, ডিউ টু ইটস নিউক্লিয়ার অ্যান্ড সারফেস চার্জ while kept closer, তাই জন্য এরা পারফেক্টলি ইলাস্টিক, মানে যখন এরা কাছাকাছি আছে দে ক্যান নট টাচ টুগেদার, ঠিক আছে, while kept closer, so two molecules never can touch each other, two molecules never can touch each other, atoms টাচ করতে পারে বাট মলিকিউল টাচ করতে পারে না। তাহলে এই যে তিনটে ফ্ল, যে ওদের মধ্যে অ্যাট্রাকশন হয়, ওদের একটা ভলিউমটা যেটা আছে এটা নেগলিজিবল নয়, আর ওদের মধ্যে কলিশনটা ইলাস্টিক নয়, এই তিনটে একটা ফ্যাটাল ফ্ল, ঠিক আছে। তার মানে মলিকিউল কিন্তু একে অপরকে অ্যাট্রাক্ট করে, আদারওয়াইজ এটার একটা বড় ইয়ে কি, there will be no state change if no attraction exists, no state change if no attraction exists, ঠিক আছে, আন্ডার প্রেশার, কথাটা মেনশন করলাম, ঠিক আছে। হাই প্রেশার would have contribute to highly compressed gas, ও খালি কম্প্রেস করেই যেত, স্টেট চেঞ্জ করতো না, ওকে। এটা কি হলো, ট্রেন হচ্ছে কেন? এক মিনিট একটু দাও, ট্রেন হচ্ছে কেন?
ওকে, ঠিক আছে। compressibility, okay, so for ideal gas PV equals to nRT, তাহলে V equals to nRT by P, এইটাকে বলা হয় V ideal. This is called V ideal. Okay, due to that attraction and repulsion which I have previously mentioned, এর মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, একটা রিপালশনও আছে। সরি, মিউটটা অন করতে, আমি মিউটটাও অন করিনি আর স্ক্রিনশটটাও দিইনি, সরি। দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা, এবার হচ্ছে কতগুলো ভুলে গেছে। এটা হচ্ছে রিয়েল গ্যাস। তো ফার্স্টে হচ্ছে কম্প্রেসিবিলিটি, তাহলে আমরা ফর আইডিয়াল গ্যাস এই ইকুয়েশনটা জানি, PV equals to nRT, তাহলে এখান থেকে লিখতে পারি V equals to nRT by P, তাহলে এটাকে বলতে পারি যেহেতু আইডিয়াল গ্যাস তাহলে V আইডিয়াল, তাহলে এটাকে বলতে পারি V আইডিয়াল। কিন্তু ফর রিয়েলিটি, ফর রিয়েল, ঠিক আছে, ফর রিয়েল না বলে ইন রিয়ালিটি লিখি, ইন রিয়ালিটি এই ভি এর ভ্যালুটা যদি তুমি এনআরটি বাই পি করে বসাও, মানে অ্যাকচুয়াল এন, অ্যাকচুয়াল আর আর অ্যাকচুয়ালি পি করে যদি তুমি দেখতে চেষ্টা করো, তাহলে তুমি ভি কিন্তু এর থেকে আলাদা পাবে, ঠিক আছে। দিস এনআরটি বাই পি ইজ নট ইকুয়ালস টু ভি আইডিয়াল। তখন এটা কি হয়ে যাচ্ছে? তখন এটা হয়ে যাচ্ছে মানে ভি রিয়েল ইজ নট অ্যাকচুয়ালি ভি রিয়েল ইকুয়ালস টু এটা না, ভি রিয়েল রিয়ালিটি, ভি রিয়েল is not equals to nRT by P or V ideal, এই দুটোর সঙ্গে এক নয়। তাহলে কার সঙ্গে এক? দেখা যায় একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে, Z মাল্টিপ্লাই হচ্ছে Z nRT by P, তার মানে হচ্ছে Z ইন্টু V আইডিয়ালের সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে এই যে ভি রিয়েল আর ভি আইডিয়ালের যে একটা রেশিও, এটা হচ্ছে জেড। জেডটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তাহলে জেড যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে সেক্ষেত্রে ভি রিয়েল ইকুয়ালস টু ভি আইডিয়াল। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি গ্যাসের মধ্যে নাইদার অ্যাট্রাকশন, জিরো অ্যাট্রাকশন, বা অ্যাকচুয়ালি নাইদার অ্যাট্রাকশন নো রিপালশন বলা উচিত হবে না,
অ্যাট্রাকশন ইকুয়ালস টু রিপালশন, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে অ্যাট্রাকশন ইকুয়ালস টু রিপালশন। অ্যাট্রাকশন রিপালশন এক্সিস্ট করে বাট বোথ আর ইকুয়াল। ঠিক তেমনি যদি জেড লেস দ্যান 1 হয়ে যায় তাহলে রেশিও লেস দ্যান 1 মানে কি ভি রিয়েল লেস দ্যান ভি আইডিয়াল, তার মানে অ্যাট্রাকশন গ্রেটার দ্যান রিপালশন। অ্যাট্রাকশন বেশি হয়ে গেলেই তো জায়গাটা ছোট হয়ে যাবে, কম জায়গাতেই সব কিছু এঁটে যাবে। আর যদি জেড গ্রেটার দ্যান 1 হয়ে যায় তাহলে ভি রিয়েল ইজ গ্রেটার দ্যান ভি আইডিয়াল, তাহলে এটা হয়ে যায় অ্যাট্রাকশন লেস দ্যান রিপালশন। তাহলে এটা কখন হতে পারে? এখানে হতে পারে হাই টেম্পারেচারে, আর ওটা হয় লো টেম্পারেচার হাই প্রেশারে। তাহলে ফার্স্ট কন্ডিশন কখন হয়? এটা হয় লো টেম্পারেচার হাই প্রেশারে, খুব কুচকে যাচ্ছে, অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে হাই টেম্পারেচার, মানে প্রত্যেকটা মলিকুলের কাইনেটিক এনার্জি বেশি, অনেক বেশি, তাই জন্য ওরা ছটফট করছে। আর লো প্রেশারে, প্রেশার বেশি দাওনি, তাহলে অ্যাট্রাকশন ওরা এফেক্টিভলি তৈরি করতে পারছে না। তাহলে আমি যদি এরকম একটা গ্রাফ টানি, কার গ্রাফ? পিভি ভার্সেস পিএ। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য পিভি ভার্সেস পিএ গ্রাফ আমরা দেখেছিলাম বয়েজ লতে হরাইজন্টাল ছিল, পিভি কনস্ট্যান্ট। তাহলে পিভি ভার্সেস পিএর আমি এটা অনুযায়ী একটা গ্রাফ টানি, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য এরকম হবে। ঠিক আছে, কিন্তু রিয়েল গ্যাসের জন্য ব্যাপারটা এরকম হতে থাকে। এগুলো হচ্ছে সব রিয়েল গ্যাসের জন্য। এটা হিলিয়ামের জন্য, এটা হাইড্রোজেনের জন্য, এটা কার্বন মনোক্সাইডের জন্য, এটা CH4 এর জন্য। ঠিক আছে, পিভি কি? পিভি ইকুয়ালস টু জেড এনআরটি। আমি এখান থেকে পেতে পারি, এই দেখো, আমি এখান থেকে অ্যারেঞ্জ করে পেতে পারি তো, পি ইন্টু ভি রিয়েল ইকুয়ালস টু জেড এনআরটি। ঠিক আছে, আর পি, তাহলে এটা হচ্ছে পিভি রিয়েল ইকুয়ালস টু জেড এনআরটি, আর পি ইকুয়ালস টু এনআরটি বাই ভি। তাহলে পিভি ভার্সেস পি মানে কি? পি ভার্সেস পি মানে পি ভি রিয়েল বাই পি equals to Z nRT by nRT by V ideal। nRT কেটে গিয়ে Z into V ideal গ্যাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে Z এর ভ্যালু যেরকম হবে সেরকম ভাবে আমার গ্রাফটা চেঞ্জ হচ্ছে। তাহলে তলায় হয়ে যাচ্ছে Z less than 1 আর উপরে হয়ে যাচ্ছে Z greater than 1। ওকে, Z equals to কি? PV real divided by nRT। Z equals to PV real divided by nRT। তাহলে এই লাইনে কি হচ্ছে? এই লাইনে Z equals to 1 থেকে যাচ্ছে। আইডিয়াল গ্যাসে Z equals to 1। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই গ্রাফটা পাই। আরেক জায়গায় গ্রাফটা পাই, সেটা হচ্ছে আমি একই গ্যাসকে ডিফারেন্ট টেম্পারেচার আর ডিফারেন্ট প্রেসারে নিলে। তাহলে এদিকে পি আর এদিকে পিভি, একটাই গ্যাস, এখানে কনস্ট্যান্ট টেম্পারেচার ধরে নাও, কনস্ট্যান্ট ক্যাপিটাল টি ধরা যাক 298 কেলভিন। আর এখানে তুমি ধরো কনস্ট্যান্ট গ্যাস ইকুয়ালস ধরো নাইট্রোজেন ধরো। তাহলে গ্রাফটা কিরকম হবে? এই হয়ে যাবে আইডিয়াল নাইট্রোজেন, আর বাকি টেম্পারেচার জন্য মানে রিয়েলের জন্য কীরকম হয়ে যাবে? রিয়েলের জন্য গ্রাফগুলো এরকমভাবে
ডেভিয়েট হতে দেখা যাবে। ওকে, যত লোয়ার টেম্পারেচার হবে তত এই দিকে চলে আসবে লেস, জেড লেস দ্যান 1 তো এই সাইডে, এখানে জেড গ্রেটার দ্যান 1, তো এটা ধর 223K, 273K, 303K, বা সরি 323K, 373K, এরকম ডিফারেন্ট টেম্পারেচারে গ্রাফটা আইডিয়াল গ্যাসের লাইনটাকে ভায়োলেট করে এগিয়ে চলে যাবে। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন? আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশনটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। দিস ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি a real gas equation considering the approximation. Real gas equation যার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। This is an ideal gas equation. This is an ideal gas equation considering all the constraints. Considering all the constraints ignored previously. আগে যে ইকুয়েশনটা বানানো হয়েছিল আইডিয়াল গ্যাস ইকুয়েশন, সেখানে তিনটে জিনিস আমরা ইগনোর করেছিলাম। কি ইগনোর করেছিলাম? একটা হচ্ছে ওদের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নেই, এই যে দ্য মলিকুলস অ্যাট্রাক্ট ইলেকট্রোস্ট্যাটিক্যালি, এইটা আমরা ইগনোর করেছিলাম, কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নেই। আরেকটা কি করেছিলাম, যে ভলিউম অফ দ্য গ্যাস নেগলিজিবল বলে জিরো করে দিয়েছিলাম, বাতিল করে দিয়েছিলাম। এই দুখানা কনসিডারেশন করে নিয়ে যদি আমি আমার আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে রিফ্রেম করার চেষ্টা করি, তখন যে গ্যাস ইকুয়েশনটা তৈরি আসে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তাহলে দেখে নিই ইকুয়েশনটা কী ছিল। তাহলে আইডিয়াল ইকুয়েশন ওয়াজ PV equals to nRT or PV equals to RT for n equals to 1 mole গ্যাসের জন্য। নাও দিস P, এই যে Pটা এখানে মেনশন করা হয়েছিল, এই Pটা কার P? প্রেশার অফ দ্য মলিকিউল অন দ্য কন্টেনার ignoring intermolecular attraction। আর এই যে ভিটা আমি কনসিডার করছিলাম সেটা কি ছিল? ভলিউম অফ দ্য স্পেস ignoring ভলিউম অফ দ্য মলিকিউলস। ভলিউম অফ দ্য মলিকিউলস। তাহলে এই যে দুটো ইগনোরেন্সকে আমি এখানে কারেক্ট করব। আমি ট্রুলি দেখতে যাব যে ইন্টারমলিকুলার ফোর্সটা কত ছিল, আর ট্রুলি দেখতে যাব ওর মলিকিউলসের ভলিউম কত ছিল। তাহলে সেগুলো আমি ওখানে অ্যাডজাস্ট করব। কীভাবে অ্যাডজাস্ট করব? তার জন্য আমাকে দেখতে হবে স্টেটমেন্টগুলো। তাহলে বাট P contains lesser pressure
on the wall, sorry, P contains না, P happens to be হবে, okay, P happens to be lesser pressure on the wall due to inter-particle attraction, মানে এই একটা যদি ওয়াল হয় আর এই একটা যদি মলিকিউল হয়, তাহলে এই মলিকিউলটাকে ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু আরও 5খানা মলিকিউল কাঁকড়ার মতো, সে কাঁকড়া, একটা কাঁকড়া উঠতে চাইলে বাকি কাঁকড়াগুলো তাকে টেনে ধরে, একে টেনে ধরেছে, তাহলে অ্যাকচুয়ালি যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, সেটা কিন্তু অনেকটাই কম, তো এটাকে অ্যাট্রাক্ট করছিল, তাহলে পি অবজার্ভড ইজ লেস দ্যান পি কনসিডার্ড। পি কনসিডার্ড মানে প্রেশার উইদাউট অ্যাট্রাকশন, প্রেশার উইদাউট অ্যাট্রাকশন। তো ভ্যান ডার ওয়ালস ক্যালকুলেশন করে দেখলেন যে পি কনসিডার আর পি অবজার্ভের মধ্যে গ্যাপ হচ্ছে, A by V square for 1 mole of gas, ঠিক আছে, আর ইকুয়ালস টু n square A by V square for n mole gas। তাহলে P কনসিডার কত হওয়া উচিত? P অবজার্ভ প্লাস n স্কোয়ার A by V স্কোয়ার, তাহলে এটা হচ্ছে প্রেশার উইদাউট অ্যাট্রাকশন, প্রেশার উইদাউট অ্যাট্রাকশন। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এইটাই বসা উচিত, ঠিক আছে। তাহলে পি অবজার্ভ হচ্ছে যেটা আমি রেকর্ড করছি, আর এই টোটাল ভ্যালুটা আমি ইকুয়েশনে অ্যাপ্লাই করব। আর সেকেন্ড একটা কি, এটাকে বলা হয় প্রেশার কারেকশন, দিস ইজ কল্ড প্রেশার কারেকশন। আর সেকেন্ড আরেকটা কি, বাট ভি ভলিউম, ঠিক আছে, এখানে ছিল বাট পি হ্যাপেন্স টু বি লেসার প্রেশার, বাট ভি ইজ included with the volume of the molecules, the volume of the molecules, so the V observed must be greater than the volume of the space। তার মানে কি, ভলিউম মেজার্ড মানে হচ্ছে ভি অবজার্ভ মাস্ট বি ইকুয়ালস টু ভলিউম অফ দ্য স্পেস, মানে ভলিউম কনসিডার্ড প্লাস ভলিউম অফ দ্য মলিকিউলস। Let's say this is called B, তাহলে V obs equals to V con plus B for
n equals to 1 or v con equals to plus nb for n equals to এর নন ইকুয়ালস টু 1 যদি 1 মোলের সাথে ইকুয়াল না হয় তাহলে এটা nb হয়ে যাচ্ছে তাহলে v con কত হচ্ছে v obs মাইনাস nb তাহলে এইটাকে বলা হচ্ছে ভলিউম কারেকশন তাহলে হোয়াট ইজ দ্য নিউ আইডিয়াল গ্যাস ইকুয়েশন তাহলে দ্য নিউ আইডিয়াল গ্যাস ইকুয়েশন উড বি দ্য নিউ গ্যাস আর এটাকে আইডিয়াল গ্যাস বলছি না ইকুয়েশন কনফিউশন এড়ানোর জন্য would be P con considered pressure into V con considered volume equals to nRT এটা হচ্ছে প্রেসার উইদাউট অ্যাট্রাকশন আর এটা হচ্ছে ভলিউম অফ স্পেস তাহলে এর জায়গায় ওই কারেকশন ভ্যালু দুটো বসিয়ে দাও তাহলে P প্লাস n square a by v square into v minus nb equals to nRT that is Van der Waals equation. Okay. তার লাস্ট টপিক একটা বাকি থাকছে সেটা হচ্ছে লিকুয়েশন অফ গ্যাস লিকুইফিকশন বা লিকুয়েশন অফ গ্যাস এটা নেক্সট দিন করিয়ে আমি সেটস অফ ম্যাটারটা কমপ্লিট করে দেবো ভেবেছিলাম আজকেই শেষ হয়ে যাবে বাট নো প্রবলেম আমরা প্রথম দিকে একটু স্লো ছিলাম কিন্তু চ্যাপ্টার যেহেতু অনেকটা এখন বাকি মানে একটুখানি বেশি বাকি রয়েছে আজকে শেষ করা যাবে না নেক্সট দিনটা কমপ্লিট করে দেবো see you on next Tuesday আর সুমিত আর অন্তরা সোমবার 2:30 হ্যাঁ 2:30 2:45 অ্যারাউন্ড মানডে